ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য একটি নতুন ভিডিও। যারা এবার ফোর্থ সেমিস্টারে রয়েছে এবং যাদের অ্যাপ্লাইড এথিক্স রয়েছে তাদের জন্য কিন্তু এই কাজটা হবে, মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বা অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে যে অ্যাপ্লাইড এথিক্স থাকে, সেখানে যে শাস্তি তত্ত্ব থাকে, তাহলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। অর্থাৎ আমি আজকে যা আলোচনা করছি সেটা হচ্ছে শাস্তি এবং তার বিভিন্ন প্রকার। তোমরা যদি দেখতে চাও যে শাস্তি কি গ্রহণযোগ্য কিনা, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল আর নট, তার জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে। ওটা আগে আমি তৈরি করেছিলাম। তো আজকে তোমাদের সামনে চলছে যে শাস্তি বলতে আমরা কি বুঝি এবং শাস্তির যে বিভিন্ন প্রকার, সেই প্রকারগুলি আমরা আজকে আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শাস্তি তত্ত্ব যেটা রয়েছে সেটা আমাদের অ্যাপ্লাইড এথিক্সে রাখা হয়েছে। এবং অ্যাপ্লাইড এথিক্স মানে এথিক্স আসলে কি, হোয়াট ইজ এথিক্স? এথিক্স আসলে কাজ করে মানুষের যে হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে স্বেচ্ছাকৃত কর্ম, স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ আমাদের ইচ্ছাকৃত যে কর্মগুলি, মানুষের যে ঔচিত্য বোধ যেটার মধ্যে রয়েছে, সেই কর্মের উপরেই কিন্তু এথিক্স কাজ করে। তাহলে এই যে শাস্তি, তার জন্য রয়েছে কি, ক্রাইম রয়েছে। তাহলে ক্রাইম আমাদের যখন হবে তার জন্য শাস্তি বিধান হবে। তাহলে আমরা ক্রাইম ইচ্ছে করলে করতেও পারি, ইচ্ছে হলে নাও করতে পারি। লিলি কেমন বলেছিলেন যে যে কর্ম মানুষের স্বেচ্ছাকৃত কর্ম এবং যা ভালো মন্দ, উচিত অনুচিত, যার ঔচিত্যকে আলোচনা করে, তার মানে এখানে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নীতিবিদ্যা শুধুমাত্র এই মানুষের জন্য, এটা গরু বা অন্যান্য পশু পাখির জন্য নয়। তাহলে স্বেচ্ছাকৃত কর্ম, ভালো মন্দ বিচার করা, এটাই হচ্ছে নীতিবিদ্যা। এবং নৈতিক ভালো এটা কেমন হতে পারে? দেখো, নীতিবিদ্যায় দুই ধরনের কর্মকে স্বীকার করা হয়েছে। একটা হচ্ছে নৈতিক কর্ম আর একটা অনৈতিক কর্ম, তোমরা জানো। কিন্তু অনৈতিক কর্ম আমরা যেমন বলি সচরাচর যে তুই না অনৈতিক কর্ম কিন্তু করেছিস। ধরো বন্ধু তোমাকে মিথ্যে কথা বলছে, তুমি কিন্তু তখন বলো যে বন্ধু তুমি কিন্তু অনৈতিক কর্ম করেছো। অ্যাকচুয়ালি অনৈতিক কর্ম সেটা নয়। অনৈতিক কর্ম আমাদের ইচ্ছাকৃত নয়। যেমন বাচ্চার কান্না করা অনৈতিক কর্ম, কারণ ওটায় তোমার ইচ্ছে নেই, কোন ইচ্ছে ও অনিচ্ছের ব্যাপার নেই এখানে। কিন্তু ইচ্ছাকৃত কর্ম যখন হয়, সেই কর্মেরই সেটা কেমন হতে পারে, একটা ভালো হতে পারে, একটা খারাপ। যদি বন্ধু তোমাকে ভালো বলে, মানে সত্যি কথা বলে বা সত্য কথা বলে, তাহলে তুমি কি বলবে? যে বন্ধু তুমি ভালো নৈতিক কর্ম করেছো। এটা ফিলসফিক্যাল টার্ম বলা হবে। তাহলে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ফিলসফিক্যাল টার্মকে ব্যবহার না করে আমরা কিন্তু বেসিক শব্দই ব্যবহার করি, বিপরীত শব্দ। কিন্তু ফিলসফিতে বিপরীত শব্দকে স্বীকার করা হয়নি। ফিলসফিতে সবসময় কি স্বীকার করা হয়েছে? বিরুদ্ধ পথকে স্বীকার করা হয়েছে। তাহলে স্বেচ্ছাকৃত কর্ম ভালো হতে পারে বা মন্দ হতে পারে। তাহলে মন্দ হলে মন্দ নৈতিক কর্ম হবে, আর ভালো হলে ভালো নৈতিক কর্ম হবে। তাহলে স্বেচ্ছাকৃত কর্ম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখো যে এই যে আমি একটা পয়েন্ট তৈরি করে দিই যে স্বেচ্ছাকৃত কর্ম যখন কোন নৈতিক আদর্শকে অনুসরণ করে, তখন সেই প্রচলিত যে বিধি তা অনুসরণ যদি করে, সেটা কিন্তু নৈতিক সুকর্ম হবে। যেমন সত্য ভাষণ করা, তার মানে আমি যখন সত্য কথা বলছি সেটাকে যদি আমি মানি, এটা কি, এটা হচ্ছে আমার আদর্শকে অনুসরণ করছি। আর যদি আদর্শকে অনুসরণ না করি, তাহলে সেটা কি হবে? সেটা দুষ্কর্ম বা পাপ হবে, যেটাকে আমরা সিন বলি। তুই পাপী, তুই বিধর্মী, তুই অধর্মী বা ইত্যাদি ইত্যাদি, তার মানে তোর পাপ হয়েছে। তাহলে পাপ হলে কি হবে? নৈতিক কর্ম সেটা মানে দুষ্কর্ম বা পাপ কর্ম হবে। কিন্তু এই যে নৈতিক যে সুকর্ম যে করে, সে কি হবে? তাহলে উচ্চ প্রশংসা পাবে যে না তুমি ভালো করেছো বা ইত্যাদি ইত্যাদি, এরকম হবে। কিন্তু যে ধরো দুষ্কর্ম করে, দেখো দুষ্কর্ম যে করবে সে কি হবে? তার জন্য তার চরিত্র কলঙ্কিত হবে। আচ্ছা, এই লোকটা ভালো নয়, এই লোকটা এমন তেমন, তার মানে নিন্দিত হবে। পরিষ্কার করে যদি আমরা এরকম বুঝি, তাহলে ব্যক্তি নিন্দিত হয়। তাহলে আমাদের যে মেন বিষয় যে নীতিবিদ্যায়, তাহলে শাস্তি কি? শাস্তি কি আসলে পাপ? শাস্তি আসলে এখানে যে পাপের কথা বলা হয়েছে সেই পাপ নয়, শাস্তি তারই হবে যে অপরাধ করে। তাহলে অপরাধ যে নৈতিক দুষ্কর্ম নয়। কিন্তু দেখো এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে, দেখো
হুম, অপরাধ নৈতিক দুষ্কর্ম নয়। অপরাধ তখনই হবে যদি কোনো ব্যক্তি সমাজ বা রাষ্ট্রের স্বার্থকে আঘাত করে। তার মানে রাষ্ট্র তৈরি হতে গেলে কতগুলি নিয়ম তৈরি হয়, অর্থাৎ ল। আমাদের যেমন আছে, আমাদের কি আছে, আমাদের সংবিধান আছে, তারপরে আইপিসি আছে। সেগুলিকে যদি লঙ্ঘন করে, রাষ্ট্রের কিছু নিয়ম থাকে, সেগুলিকে যদি লঙ্ঘন করে, তাহলে আমরা তাকে কি বলবো? অপরাধী বলবো। তাহলে যেমন মিথ্যে কথা বলা অনৈতিক কর্ম, মানে দুষ্কর্ম, কিন্তু সেটা শাস্তিযোগ্য নয়। কিন্তু সেটা যদি কোনো কোর্টে গিয়ে বলা হয়, তার জন্য শাস্তি বিধান রয়েছে, কারণ তিনি অপরাধ করছেন। বুঝতে পারছো? কিন্তু তুমি যখন বন্ধুর সঙ্গে মিথ্যে কথা বলছো, সেটা কি শাস্তিযোগ্য? সে শাস্তিযোগ্য নয়, সেখানে তুমি পুরস্কৃত বা তিরস্কৃত হতে পারো। তাহলে মিথ্যে বলা এক শাস্তি হলেও কিন্তু এটা রাজনৈতিক দিক থেকে বা আমাদের সামাজিক দিক থেকে অপরাধ নয়, কারণ সামাজিক রুলস এমন কোনো কিছু নেই। কারণ আমাদের তৎপরতায় আমরা সত্য কথা বা মিথ্যে কথা কত সময় বলি। তাহলে অপরাধ বা পাপ এই দুটি কিন্তু ভিন্ন জিনিস। তাহলে অপরাধ পাপ থেকে ভিন্ন। তাহলে পাপী যে সে অপরাধ করতে পারে, কিন্তু অপরাধ যে অপরাধ করবে সে পাপী তো হবেই, কিন্তু সব পাপী কিন্তু অপরাধী নাও হতে পারে। কারণ আমি তোমাদের সামনে দেখালে ক্লাস নিচ্ছি এবং সেখানে মিথ্যে কথা বলছি, তাহলে কিন্তু আমি অপরাধী হলাম না, তোমরা আমাকে জেলে দিতে পারবে না। পরিষ্কার পরিষ্কার যে বিষয়। তাহলে সমাজ বা রাষ্ট্র কর্তৃক যে শাস্তি না হলে অপরাধ কিন্তু, মানে এই যে দেখো এখানে এই লাইনটা, যেমন সমাজ বা রাষ্ট্র কর্তৃক পাপ শাস্তিযোগ্য না হলেও অপরাধ কিন্তু শাস্তিযোগ্য। তাহলে যে মনে করো মানে স্বেচ্ছাকৃত ভাবে সমাজের যে মানে ন্যায় নীতিকে যে স্বীকার করে বা সেটাকে পালন করে, তাহলে তাকে আমরা কিন্তু সুনাগরিক বলবো, এবং তার জন্য ব্যক্তিকে সুনাগরিক করা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। তাহলে সে পাপী হবে না এবং সে অপরাধীও হবে না। তাহলে অপরাধী যে এই নিয়মকে মানবে না, তাহলে তাকে আমরা তো সুনাগরিক তো বলবোই না, তাকে আমরা আরো কি বলবো? তাকে আমরা অপরাধী বলবো, এবং তার জন্য কিন্তু শাস্তি বিধানও করা হবে। আর এই শাস্তি কিসের জন্য? দেখো, এই মানে এই যে শাস্তি বিধান যে ব্যবস্থা, কোন রাষ্ট্র বা ন্যায় ব্যবস্থার অধীন না থাকলে, মানে কোন রাষ্ট্রের অধীনে যদি ন্যায় ব্যবস্থা যদি না থাকে, সেই রাষ্ট্রও কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারবে না। কারণ আজকে তোমার বাড়ি একটা খুন হলো, রাষ্ট্র সেটাকে শাস্তি বা সেটার কোনো পদক্ষেপ নিল না, তাহলে তুমি কি করবে? তুমি পরবর্তীতে আর এক বাড়ি খুন করবে, অর্থাৎ তোমার বাড়িতে খুন করেছে, তুমি তার বাড়িতে খুন করবে। কিন্তু আমরা যেমন এখনো বলি, তোমরা জলি এলএলবি বই যদি দেখে থাকো, সেখানে বলবে, সেখানে ডায়লগটা এরকম রয়েছে যে এখনো আমরা কিন্তু বিশ্বাস রাখি ন্যায় ব্যবস্থায়। আমরা এখনো মানুষকে বলি যে তোমাকে কোর্টে দেখে নেবো, আই সি ইউ উইন কোর্ট, অর্থাৎ আমি তোমার কোর্টে তোমার সঙ্গে দেখা হবে। অর্থাৎ আমরা কিন্তু সেই পুলিশি ব্যবস্থাকে যদি কিছুটা অস্বীকার করেও যাই যে বর্তমান অবস্থা খুব খারাপ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের যে মানে ন্যায় ব্যবস্থাকে আমরা কিন্তু এখনো অস্বীকার করিনি। অর্থাৎ আমরা এখনো কিন্তু সেই বিষয়ের উপর বিলিভ করি। তার মানে অপরাধীর শাস্তি হবে। তুমি এরকমই বলো কত সময় যে খারাপ কাজ করছে তার শাস্তি হবে, এটা স্বাভাবিক। তো নীতিবিদ্যায় যে শাস্তি রয়েছে, তাহলে দেখো এখানে একদম পরিষ্কার সুন্দর করে এখানে একটা বিষয় লাইন তুলে ধরা হয়েছে। দেখো যে নৈতিকতার ক্ষেত্রে যেমন পাপী তিরস্কৃত না হলে নৈতিক আদর্শ মিথ্যা প্রহেলিকায় তৈরি হয়। তার মানে যদি আমরা অনেক সময় বলি যে খারাপ কাজ করে সে তো অনেক সময় শাস্তি পায় না, অপরাধ করেছে, যেমন ধরো খারাপ লোক কত সময় সে পাপের শাস্তি পায় না, তার জন্য কিন্তু কর্মবাদ রয়েছে। কিন্তু তেমনি আমরা এরকম বলি যে অপরাধ এই সমাজে কোনো ব্যক্তি যে সমাজে অপরাধী, তাকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে এই ন্যায় ব্যবস্থা বা এই সমাজ ব্যবস্থা কিন্তু কি হয়? শূন্য গর্ভে পরিণত হবে। তাহলে ন্যায়ের মানে জাস্টিস যে রয়েছে তার মূল্য বা মর্যাদা রক্ষা করার জন্যই কিন্তু অপরাধীর শাস্তি দেওয়া প্রয়োজন, বা শাস্তি আমরা দিয়ে থাকি, বা শাস্তি ব্যবস্থা তৈরি করা হয়েছে। তার শাস্তি কি? শাস্তি কোনো এক ব্যক্তির অর্জিত কিন্তু কি পুরস্কার বলা যেতে পারে, বা অর্জিত বিষয় বলা যেতে পারে। তার মানে যে ভালো ব্যক্তি সে সমাজে কিছু ভালো কাজ করে যেমন তার সুনাম অর্জন করে, তাহলে অপরাধী কি করে? সমাজে সেই খারাপ কাজ করে তার কিন্তু সেই শাস্তির স্বরূপ
তার কিন্তু সেই অর্জিত বিষয়কে সে অর্জন করছে। এই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুই রকমের বিবেচনার দিক থেকে শাস্তিকে আসলে বিধান করে থাকি। এক, যে রাজনৈতিক বা নৈতিক দিক থেকে মন্দ, যেমন হত্যা করা, এক তো সামাজিক দিক থেকে, এবং আর একটা নৈতিক দিক থেকেও কিন্তু একজন হত্যা করা কিন্তু অন্যায়। দেখবে আমরা জানি হত্যার জন্য 302 বা 302 এরকম বলা হয় অ্যাকচুয়ালি, যে আমাদের শাস্তি যে বিধান রয়েছে সেখানে আমরা এরকমই বলি, 302 এরকম নয়, 302 বলা হয়। তার মধ্যে রয়েছে যে তুমি হত্যা করলে তোমার কি হবে, তোমার ফাঁসি হবে বা ক্যাপিটাল পানিশমেন্ট হবে, কিন্তু তার কিন্তু অনেক পর্যায় রয়েছে। তুমি কি হিসেবে, যেমন ধরো একজন গেছে আর ইচ্ছে করে একজনকে খুন করেছে, তার মধ্যে কিন্তু কোনো অনুশোচনা বোধ নেই, কিন্তু যে দেখা গেল রাগ হয়েছে তার কারণে একজনকে হত্যা করেছে, তারপরে সে ভাবছে আসলে আমি কি করে ফেললাম, এটার কিন্তু 302 হবে, কিন্তু তার মধ্যে কিন্তু শাস্তি কিছুটা কম হবে। এরকম ভাবে কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করা হয়েছে, মানে আমাদের যে আইপিসি আছে সে তার মধ্যে। আবার আর একটা আছে, যে কাজ নৈতিক দিক থেকে মন্দ না হলেও রাজনৈতিক দিক থেকে মন্দ। এক তো নৈতিক দিক থেকেও মন্দ এবং রাজনৈতিক দিক থেকেও মন্দ, যেমন হত্যা করা। আর একটা হচ্ছে দেখো, যে কাজ নৈতিক দিক থেকে মন্দ না হলেও রাজনৈতিক দিক থেকে মন্দ, তাহলে এই দুই ধরনের হিসেবেই কিন্তু আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি অপরাধীর কিন্তু শাস্তি বিধান করে থাকি। তার অপরাধী স্বেচ্ছায় অপরাধমূলক কর্মে প্রবৃত্ত হয় বলে সেই অপরাধের কর্মভার বা দায়ভার কি করতে হয়, অপরাধীকেই বহন করতে হবে। তাহলে তুমি পরিষ্কার করে দেখো, যদি মনে করো আমি খারাপ কাজ করি, সেই কাজের প্রেক্ষিত বা সেই কাজের ফল আমার স্টুডেন্ট ভোগ করবে না, কিন্তু সেটা আমাকেই ভোগ করতে হবে। কিন্তু স্টুডেন্ট যদি কোনো কাজ করে তাহলে কিন্তু আমার কিন্তু কিছুটা কিছু সেই প্রেক্ষাপট তার বহন করতে হয়, কিন্তু এখানে আমিও বহন করবো। কিন্তু লজিক্যালি মানে আমাদের যে শাস্তি বিধান রয়েছে, আমাকে কোনো ধরনের শাস্তি পানিশমেন্ট দেওয়া হবে না, কারণ ব্যক্তির প্রবৃত্তির দ্বারাই সে অপরাধমূলক কর্ম কি করে, কন্ডাক্ট করে থাকে। এবং ন্যায় ব্যবস্থা বা মূল্য বা মর্যাদা, ন্যায়ের যে ব্যবস্থা বা মূল্য বা মর্যাদাকে রক্ষা করার জন্য আমরা তখন কি করব, আমরা তখন শাস্তি বিধান কিন্তু আমাদের করতে হয়। এছাড়া আর কিছুই সমস্যা নেই, তোমরা দেখবে এছাড়া কোনো আর সমস্যা নেই। তাহলে এইবার আমরা আসি, আমরা একটা বিষয়কে দেখলাম, তার শাস্তি বলতে আমরা কি বুঝি। শাস্তি বলতে কিন্তু পাপ কর্মকে নয়, অর্থাৎ নৈতিক মন্দ কর্মকে আমরা কিন্তু অপরাধ বলছি না বা তাকে শাস্তি দিচ্ছি না। শাস্তি সেই যে সমাজের কিছু ন্যায় নীতিকে যে স্বীকার করছে না বা তার বিপক্ষে সে কাজ করছে। তাহলে এইবার দেখি যে শাস্তির কতগুলি সূত্র রয়েছে, অর্থাৎ কতগুলি মতবাদ রয়েছে, সেগুলিকে আমরা ব্যাখ্যা করব একে একে। তা শাস্তি সম্বন্ধীয় বিভিন্ন মতবাদ, দ্য ডিফারেন্ট থিওরিজ অফ পানিশমেন্ট। তার মানে শাস্তির বিভিন্ন মতবাদ রয়েছে। দেখো তোমাদের এখানে রয়েছে, এক তো তোমাদের এখানে রয়েছে প্রতিরোধাত্মক মতবাদ, যেটাকে প্রিভেন্টিভ বা ডিটারেন্ট থিওরি বলা হয়। আর একটা রয়েছে সংশোধনাত্মক মতবাদ, যেটাকে রিফর্মেটিভ থিওরি বলা হয়। আর একটা রয়েছে প্রতিশোধমূলক মতবাদ, যেটাকে রিট্রিবিউটিভ থিওরি বলা হয়। তার মানে আমরা থিওরি তিনটাকে দেখছি, প্রথমত একটা প্রতিরোধাত্মক, একটা সংশোধনাত্মক, আর একটা প্রতিশোধাত্মক। তাহলে আমরা প্রত্যেকটাকে একে 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 আমাদের আলোচনা কিন্তু করতে হবে। তা আমরা কিভাবে আলোচনা করব, দেখো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিরোধাত্মক মতবাদ, প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি। প্রিভেন্টিভ, দেখো প্রতিরোধাত্মক বলতে আমরা বুঝে গেছি প্রতিরোধ করা, তার মানে এমন শাস্তি বিধান করা যার মাধ্যমে শাস্তি প্রতিরোধ হবে, অর্থাৎ অপরাধ প্রতিরোধ হবে, অর্থাৎ তারপরে আর কোনো সময় অপরাধ হবে না, এরকম একটা বিষয় দেখো এখানে বলাই হয়েছে। তাহলে এখানে কেমন বলা হয়েছে তোমরা দেখো, এই মতবাদ অনুসারে, এই দেখো এই লাইনটাই তোমরা দেখো, এই মতবাদ অনুসারে সমাজ বা রাষ্ট্রের অপরাপর ব্যক্তিকে অপরাধ থেকে বিরত রাখার জন্যই কি করা হয়েছে, অপরাধীর মানে উদ্দেশ্য এরকমই রাখা হয়েছে যে অপরাধীকে শাস্তি দেওয়া হবে। তার শাস্তিকে অপরাধী দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো কি, অপরাপর ব্যক্তিকে অনুরূপ অপরাধ থেকে বিরত রাখা। তার মানে বুঝতে পারছো,
শাস্তি দেওয়ার আমার উদ্দেশ্য কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য এই রকম অপরাধ যেন এই ব্যক্তি মানে পরবর্তী অন্যান্য ব্যক্তি আর না করে, তার মানে আমার একটা দৃষ্টান্ত তৈরি করা। তাহলে বিচারক শাস্তি যাকে দেবে তাকে এই কারণেই শাস্তি দিচ্ছে, তার মানে এরকম বলবে যে আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে এই কারণেই শাস্তি দিচ্ছি যাতে তোমার এই শাস্তি দেখে অন্যান্য বা অপরাপর ব্যক্তিরা এই রকম পাপ বা এই রকম অপরাধ থেকে বিরত থাকে, তাই কিনা? তাহলে দেখো আমাদের এরকম দেওয়া হয় শাস্তি দৃষ্টান্তমূলক, দেখবে কোর্ট অনেক সময় এরকম শোনায় যে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়েছে বা দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছি। তো তাহলে এরা কি করে, এরা লঘু যে অপরাধে গুরুদণ্ডকেও কিন্তু সমর্থন, মানে লঘু অপরাধ মানে কম অপরাধ করেছে, ধরো চুরি করেছে, তাকে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষেও তারা সমর্থন দেবে যে আমি তোমাকে ফাঁসি দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছি যে পরবর্তীতে কেউ যেন আর চুরি না করে, তার মানে দৃষ্টান্ত তৈরি করা। তাহলে এই মতবাদের তো আমরা যখন দেখি, মনে করো যে শুধুমাত্রই কি এই বিষয়ই দেখব না অন্য বিষয়কেও দেখব, তাহলে এর অবশ্যই সমালোচনাও থাকবে যে লঘু অপরাধ একটা বাচ্চা, বাড়ির বাচ্চা ধরো যে একটু ধরো দুটো টাকা নিয়ে গেছে, তাহলে তাকে আমরা কিভাবে ট্রিট করব? তো এখানেও কিন্তু সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে এর সমালোচনায় ম্যাকিনজি কেমন করে বলছেন, ম্যাকিনজি দেখো এখানে একটা বিরুদ্ধ মানে যে তৈরি করেছেন, মানে মানুষ কেবল মানে এখানে যে বিষয় তৈরি করা হয়েছে যে মানুষকে কেবল শুধুমাত্র উপায় রূপে ব্যবহার করা হয়েছে, লক্ষ্য বা উদ্দেশ্য রূপে নয়। উপায় মানে যে তোমার উপরে বন্দুক রেখে বন্দুক ফোটানো, কিন্তু লক্ষ্য কি আসলে? লক্ষ্য কি ওই ব্যক্তির কোনো মঙ্গল হচ্ছে? ওই ব্যক্তির তো কোনো মঙ্গল হচ্ছে না। তার মানে আমার ঘাড়ে বন্দুক রেখে তুমি ফুটিয়ে দিলে আর বললে ও আচ্ছা, তার মানে দেখো তোমার মানে সমাজের কতটা ভালো কাজ হলো, কিন্তু আমি যদি শেষই হয়ে গেলাম আমি কিভাবে বুঝবো? তা এই ক্ষেত্রে অধ্যাপক লিলি কিন্তু আবার বলছেন যে আসলে ম্যাকিনজি বিষয়টাকে একটা মোটামুটি ম্যানুপুলেট করছেন। এখানে লক্ষ্য রেখেই কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ লক্ষ্যকে সমর্থন করা হচ্ছে কিভাবে? যে আমার লক্ষ্য কি সমাজকে একটা সুষ্ঠুতা বা সুস্থতা দেওয়া, তা সেই সমাজের জন্য আমি কাজ করছি এবং ব্যক্তির জন্যই কাজ করছি যাতে ওই ব্যক্তি পরবর্তীতে তার মানে মানে তার যে ফ্যামিলি রয়েছে তাদের যেন হ্যাম্পার না হয়, তা সেটাও একটা লক্ষ্য হতে পারে। তার মানে আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য সমাজের ন্যায় ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, নাকি এখানে উপায় নয়, এখানে আমাদের কি আমাদের লক্ষ্য রূপেই গ্রহণ করা হয়েছে বা গ্রহণ করতেও হবে। ম্যাকেনজি যে আপত্তি রয়েছে সেটা স্বীকার মানে অধ্যাপক অ্যাকচুয়ালি লিলি এরকম বলছেন যে আসলে অধ্যাপক ম্যাকেনজি যেটাকে বলছেন সেরকম বিষয় না, বিষয়টা একটু অন্য। লিলি যেমন বলছেন যে শাস্তিকে দৃষ্টান্ত রূপে গ্রহণ না করার মধ্যেই এই মতবাদের আসল দুর্বলতা রয়েছে, অর্থাৎ দৃষ্টান্ত রূপে গ্রহণ করা। তাহলে শাস্তি দৃষ্টান্ত রূপে গ্রহণ করলে লঘু অপরাধে গুরু যে মানে গুরুদণ্ড সমর্থিত হয়, যা আমাদের নীতিবিজ্ঞান বিরোধী। কেন? কারণ শাস্তি যে আমি দেব সেই অপরাধের প্রকৃতিকে জানতে হবে, তো যে সে কি অবস্থায়। এই কিছুক্ষণ আগে তোমাদের যেমন আমি বললাম যে তুমি ইন্টেনশনালি একজনকে খুন করছো আর কেউ সেটা রাগের মাধ্যমে খুন করছে, এই দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এই প্রকৃতিকে বুঝতে হবে যে তার মধ্যে অনুশোচনা অর্থাৎ মোটিভকে জানতে হবে, হোয়াট ইজ দ্য মোটিভ, সে কোন মোটিভে সেই খুনটা বা সেই অপরাধ কর্মটা সম্পাদন করছে। তো এই বিষয়ে আমরা যখন দেখি যে ওই মতবাদে কিন্তু যে কিছুটা সমস্যা রয়েছে। তো এইবার আমরা এদিকে আর একটা মতবাদ রয়েছে যে সংশোধনাত্মক মতবাদ, অর্থাৎ রিফর্মেটিভ থিওরি। সেই রিফর্মেটিভ থিওরিকে আমরা কিন্তু আলোচনা করে দেখতে পারি। তাহলে সংশোধনাত্মক যে মতবাদ রয়েছে সেই সংশোধনাত্মক মতবাদের মধ্যে রিফর্মেটিভ থিওরির মধ্যে কেমন বলা হয়েছে যে আসলে মানে আমাদের শাস্তির উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের শাস্তির উদ্দেশ্য বা লক্ষ্য এটাই হওয়া উচিত যে শাস্তি অপরাধীকে সেই শাস্তির মাধ্যমে তার চরিত্রের সংশোধন করা। তার মানে যে এখানে দেখো পরিষ্কার করে এইরকমই বলা হয়েছে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ
তোমাদের অবশ্যই দেখাই যাচ্ছে এই মতবাদ অনুসারে শাস্তির মাধ্যমে শিক্ষা দিয়ে অপরাধের চরিত্রকে তার শাস্তির উদ্দেশ্য হলো কি সংশোধন করা, চরিত্রের সংশোধনের মাধ্যমে অপরাধীর অপরাধ থেকে বিরত রাখা। তাহলে বোঝাই যাচ্ছে যে এরা কোনোভাবেই ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করবে না। তার মানে এখানে পরিষ্কার রূপে দেখা যাচ্ছে যে অপরাধীর একমাত্র লক্ষ্য রূপে নয়, এখানে লক্ষ্য বা উদ্দেশ্য রূপে গণ্য করা হয়েছে, এখানে উপায় নয়। অর্থাৎ তার হিত কার্যেই তাকে সম্পাদন করা হবে। অর্থাৎ ব্যক্তির যদি সংশোধন যদি না হয় তার শাস্তির উদ্দেশ্য কি, অর্থাৎ ব্যক্তি যদি না থাকে তার সেই শাস্তির ভ্যালু কি, এরকম বিষয় রয়েছে। তার সংশোধনাত্মক মতবাদীর আগে অবশ্যই আর কি কোনোভাবেই ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করবে না, কিন্তু এরা কোনোভাবেই ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করবে না। তাহলে ম্যাকেনজি এক্ষেত্রে বলছেন যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে মতবাদটির সঙ্গতি হওয়ায় সম্প্রতিকালের অনেকেই এই মত গ্রহণ করেছেন। তা ম্যাকেনজি এই কারণেই বলছেন যে এটা না বর্তমান সমাজের প্রেক্ষাপটে মানুষের জন্যই এই নিয়ম তৈরি করাতে অনেকেই এই মতবাদকে সমর্থন করবেন বা সমর্থন করছেন। তাহলে দেখো এবার কেমন হচ্ছে যে সংশোধনাত্মক যে মতবাদ রয়েছে তার সম্প্রতিকালে আমাদের কি অপরাধ যে সংক্রান্ত সমাজবিজ্ঞান, অপরাধ সংক্রান্ত নৃতত্ত্ববিদ বা মনসমীক্ষক যে ফ্রয়েড, এরা কিন্তু এই মতবাদকেই সমর্থন করেছেন। কেন? কারণ রাষ্ট্রের কর্তব্য হলো অপরাধীকে শিক্ষা দেওয়া, যে কোনো একটা অপরাধ করেছে সেই অপরাধের প্রেক্ষিতে তাকে শিক্ষা দেওয়া যে তুমি ভুল কাজ করছো বা তুমি ভুল কাজ করেছো, তার চরিত্রকে সংশোধন করা এবং ভবিষ্যতে অপরাধমূলক কর্ম থেকে স্বাভাবিকভাবে যেমন জীবনযাপনে ফিরে আসতে পারে। কারণ রিহ্যাবিলিটেশন অনেক সময়, যেমন যে অপরাধ করে যে জেলে যায় তার রিহ্যাবিলিটেশনটা খুব মুশকিল হয় পরবর্তীতে, এই কারণে তার রিহ্যাবিলিটেশন কিন্তু বিষয়টাকে আমাদের দেখা উচিত, যে সে যেন স্বাভাবিকভাবে তার সমাজ জীবনে যেন ফিরে আসতে পারে। তাহলে এক্ষেত্রে যে সমাজ বিজ্ঞানীদের যে অভিমত রয়েছে যে অ্যাকচুয়ালি মানুষ যে অপরাধ করে তার জন্য দায়ী অ্যাকচুয়ালি মানুষ নয়, তার কাজ সে কি কি কারণে, তার সামাজিক, তার পরিবেশ, তার অর্থনৈতিক, এই সব দিক থেকে কিন্তু মানুষ কি হয় তাহলে অপরাধ করে থাকে, তার সমাজে ফিরিয়ে আনতে হবে। তাহলে তাকে সংশোধনাত্মক মতবাদ এক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য তিনি বলছেন। তাহলে আমরা আর সার কথার দিকে আমরা যাচ্ছি না, কারণ আমরা মোটামুটি বুঝেই গেছি যে আসলে বিষয় কি। বিষয় কিন্তু কিছুই না, যে শাস্তি আমরা তাকেই দেব যাতে তার হিত হয়, অর্থাৎ সে যেন সংশোধন করতে পারে। তাহলে দেখো সমালোচনায় কিন্তু সবার প্রথমে একটা বিষয়কে আমি এখানে তো দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে মনে করো শুধুমাত্র প্রকৃতিগত দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে মানুষ যদি সেটা বলে যে আমি অপরাধ করেছি, এটা এক ধরনের অজুহাত আমরা অনেক ক্ষেত্রেই দেখি। যেমন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অনেক যেমন আব্দুল কালামকে ধরো না, আব্দুল কালাম তো একসময় খুব গরিব ফ্যামিলি থেকে বিলংস করেছে, সে চাইলে সে সময় চোর ডাকাত ইত্যাদি হতে পারত। তার সমাজ বা তার পরিবেশ বা তার আর্থিক অবস্থা এর উপর কিন্তু শাস্তিকে কিন্তু ভ্যারিয়েশন বা এর উপর ডিপেন্ডেবল বলা চলে না। তাহলে ওটাকে বললে এক ধরনের কূটাভাস তৈরি হতে পারে। তাহলে আমি করলাম সংশোধনাত্মক মতবাদে, ওখানে বললাম যে তখন কোর্টে গিয়ে বললাম যে আমি তো আমার আর্থিক অবস্থার জন্য করেছি, তাহলে তাকে কি করা হবে যে না বাবা তুমি তাহলে ভালোই কাজ করছো, তারা যাও এবার তুমি সংশোধন হওয়া যাও ইত্যাদি ইত্যাদি। তো এই দিক থেকে যে বিরুদ্ধ পরিবেশের কথা কিন্তু আমরা কিন্তু অপরাধে লিপ্ত হতে পারি না। তাহলে এটা কিন্তু এক ধরনের আমাদের অপরাধ এক ধরনের সামাজিক ব্যাধি হতে পারে। তাহলে সেই দিকে আমাদের দেখতে হবে চিকিৎসক দিক, তার সব দিককে পর্যালোচনা করা। সেই হিসেবে ঠিক আছে যে সংশোধনাত্মক মতবাদ, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট স্তরে গিয়ে প্রয়োজন হবে। তা তোমরা তার জন্য ক্যাপিটাল পানিশমেন্টের একটা ভিডিও আমি অলরেডি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে দেখতে পারো। আবার অপরাধী যে চরম অপরাধ করে, স্বেচ্ছায় পরিকল্পনা মাফিক অপরাধ করতে পারে, তখন তাকে কিন্তু মৃত্যুদণ্ড না দিলে কিন্তু সমাজের নিয়মকে মর্যাদাহীন করা হবে। কারণ কারো ইন্টেনশনালি খুন করছে, সে 2000 টাকার বিনিময়ে খুন করে দেয়। তোমরা বইয়ের মধ্যে দেখো সুপারি লে লেতা হয় না, 2000 টাকা দিল 5000, এখনকার দিনেও পাওয়া যায়। 2000 টাকায় দিয়েছো, 2000 টাকায় তোমার একজন খুন করে দিচ্ছে, তা সে স্বেচ্ছাই করছে, তার সে কিন্তু একটা সমাজের বোঝা হয়েই রয়েছে।
তাহলে এদিক থেকে কিন্তু আমরা মানে সংশোধনাত্মক মতবাদকে স্বীকার করতে পারি না। তা কিছু কিছু সমস্যা রয়েছে, তার মানে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে। তাহলে এইবার আমরা দেখি প্রতিশোধমূলক মতবাদ। প্রতিশোধমূলক মতবাদ তো তোমরা বুঝেই গেছো। প্রতিশোধ মানে তুমি আমাকে একটা ঘুষি দিচ্ছ, আমি তোমাকে আর একটা দেবো, এটা আমার প্রতিশোধ। তার মানে আমার মধ্যে একটা রাগও কাজ করবে। তাহলে এই মতবাদ অনুসারে শাস্তির উদ্দেশ্য কি? এই মতবাদ অনুসারে শাস্তির উদ্দেশ্য হলো অপরাধীকে প্রত্যাঘাতের মাধ্যমে অপরাধীর দুষ্কর্মের বোঝা তার মাথায় চাপিয়ে দেওয়া, এটাকেই কিন্তু বলা হয়। তাহলে যে দুষ্কর্ম করেছে তার মানে অকল্যাণ যে হয়নি, সে যদি না বোঝে তাহলে সে তো অপরাধ থেকে বিরত থাকবে না। তাহলে অপরাধীকে তার দুষ্কর্মের বোঝা তাকে চাপিয়ে দাও। তাহলে এই মতবাদ কি বিলিভ করবে? যে চোখের বদলে, তোমরা নাম শুনেছ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, বা ঘুষির বদলে ঘুষি। তাহলে দেখো এই মতবাদ কিন্তু এটাকে স্বীকার করবে। কিন্তু অধ্যাপক লিলি যে রয়েছে, যে এই প্রসঙ্গে বলছেন যে মানুষের আসলে প্রবৃত্তি প্রত্যাঘাত করা। আসলে মানুষ এবং পশু উভয়ই কি রয়েছে, তার সহজাত প্রবৃত্তি হলো মানে যদি আঘাত পায় তাহলে সে কি হয়, সে তার স্বরূপ প্রত্যাঘাত করে। অর্থাৎ মানুষের প্রবৃত্তি এটা। আমাকে কেউ মারছে, আমি অত সচরাচর ছোটবেলায় কেউ গান্ধীবাদী থাকে না, পরে বয়স হলে পড়াশোনা করার পর মানুষ কিছুটা হলেও কিছুটা বোঝে যে এক গালে মারলো আর এক গালে এগিয়ে দেওয়া। তার মানে এটার কিন্তু একটা থিওরি অন্য রয়েছে, যে এক গাল এগিয়ে দেওয়া এই কারণে সঙ্গে সঙ্গে তো মেরে দিবেও, কিন্তু ওটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করা। কিন্তু এরকম সবাই হয় না। তার মানে আমাদের সহজাত প্রবৃত্তি রাগ হয়ে যাও, অর্থাৎ কেউ মারলে সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এক প্রবৃত্তি তৈরি হয়, একে বসাও বা একে মারো ইত্যাদি ইত্যাদি। তো লিলির মতে এটাও ঠিকই বলছেন, কিন্তু ওল্ড টেস্টামেন্ট থেকে তিনি একটা উদাহরণ নিয়ে এরকম বলছেন। যেমন এখানে পরিষ্কার তোমাদের এখানে দেখো, এখান থেকে লামেক নামে, যেমন একদম সম্পূর্ণ তোমরা এই লাইনটাকে দেখো, যে লামেক যদি কেইনকে 7 বার আঘাত করে, তাহলে কেইন অবশ্যই লামেককে 7-এর সঙ্গে 70 বার বেশি আঘাত করবে। কোথায়? ওল্ড টেস্টামেন্টে আমরা পেয়েছি। আমরা ওল্ড টেস্টামেন্টে আমরা পাই যে এটা লিলি তার একটা শাস্তির ব্যবস্থায় দিয়েছেন। তাহলে সে তো স্বীকার করছেন এটাকে, কিন্তু এর সঙ্গেও কিন্তু এটাকেও আমরা কিন্তু যে মনে করো গুরুত্ব সহকারে যদি বলি, সেটাও কিন্তু প্রতিশোধাত্মক মতবাদকেও কিন্তু সত্যি এটাকে স্বীকার করলে, এটাকে পরে আমি আমাদের সমালোচনার সময় কিছুটা বলছি, তাহলে আগে বিষয়কে দেখি আমরা। তো প্রতিশোধাত্মক মতবাদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা কঠোর মতবাদ আর একটা লঘু মতবাদ। কঠোর বলতে রিগোরিয়াস্টিক্স, আর একটা মলিফাইড যে ক্রাইম বা ফর্ম যেটা, সেটা। কঠোর মতবাদে বলা হয়েছে যে তার প্রকৃতি বা গুরুত্ব বা বয়স, লিঙ্গ ইত্যাদি নির্বিচারে আর কি তুমি কি করতে হবে, তোমার অপরাধীকে গুরুদণ্ডে দণ্ডিত করতে হবে। অর্থাৎ কোনো প্রকৃতিকে বা কোনো পরিস্থিতিকে বিশ্লেষণ না করেই তাকে কি করতে হবে, গুরুদণ্ড দিতে হবে, এমনকি মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে দণ্ডিত করতে হবে। কিন্তু লঘু মতবাদ তার উল্টো কথা বলছেন। লঘু মতবাদ বলছেন যে আসলে আমি কি করব, প্রাণদণ্ড স্বীকার করছেন, কিন্তু তারা বলছেন যে আমাদের প্রয়োজন সেই ব্যক্তি কোন পরিস্থিতিতে, তার মানে পরিস্থিতিকে বিচার করার চেষ্টা করেন। কিছুটা সংশোধনাত্মক মতবাদের মতন হয়েছে এখানে, যে কোন পরিস্থিতিতে তার শাস্তির মাত্রা কি হওয়া উচিত, বা কি পরিস্থিতিতে সে সেলফ ডিফেন্সে হয়েছে কিনা। ধরো আমাকে কেউ মারতে আসছে, আমি তাকে আঘাত না করে, ধরো তাকে আমার ডিফেন্স করতে গিয়ে সে মারা গেল, তাহলে কঠোর শাস্তিতে আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমারও তো বেঁচে থাকার অধিকার আছে। তাহলে এটাই কিন্তু লঘু মতবাদ আমাদের বলছে। তাহলে সেই হিসেবে লঘু মতবাদটা অনেকটাই কিন্তু মানে স্বীকৃত হতে পারে। তাহলে এর মূল্যায়ন যদি আমি বলি, সবার প্রথমে বলি যে গান্ধীজি খুব সুন্দর করে বলছেন যে দাঁতের বদলে দাঁত আর চোখের বদলে চোখ যদি আমরা নিই, তাহলে কিন্তু এক সময় আমাদের সমাজ কি হবে, অন্ধ হয়ে যাবে। অর্থাৎ এক চোখ অন্ধ হয়ে মানে সব ব্যক্তি ঘুরে বেড়াবে। তাহলে এটাকে কোনোভাবে স্বীকার করা যায় না। এইভাবে ম্যাকেনজি যেমন বলছেন যে মানবতার দিক থেকে ধর্মের প্রতিশোধ স্পৃহাকে সমর্থন করা যায় না। তার মানে এই যে আমাদের যে মানে এটা মানে প্রতিশোধাত্মক মতবাদ, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে বলছেন যে এটা মানে ধর্ম বিরোধী এবং মানবতা বিরোধী।
তাহলে এটা ধর্মের দিক থেকে কোনো ধর্ম এত মানে এক্সট্রিম পর্যায়ের কিন্তু শাস্তি বিধান করতে পারে না, এবং সে মানবতার দিক থেকেও কিন্তু এটাকে স্বীকার করা যায় না। তাহলে আমাদের যে মানে প্রতিশোধ স্পৃহা, সেই প্রতিশোধ স্পৃহাকে কিন্তু এটা বাড়িয়ে তোলে। হেগেল প্রতিশোধমূলক মতবাদের অ্যাকচুয়ালি সমর্থক। হেগেল বলছেন শাস্তি হচ্ছে অপরাধের প্রাপ্য বিষয়। এই যে তোমরা এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, হেগেল বলছেন যে শাস্তি হচ্ছে অপরাধের প্রাপ্য বিষয়, বলা যায় অপরাধীর পুরস্কার। তাহলে তুমি খারাপ কাজ করছো, তোমাকে পুরস্কার দিতে হবে, ভালো কাজ করলে পুরস্কৃত হতে হবে। যেমন অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন এইবার এমন ব্যক্তিরা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখো একজন আর্চারি যে করেছেন তার হাত নেই, সে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, তার পুরস্কার সে অর্জন করেছে। তাহলে তুমি খারাপ কাজ করছো, তার লাদেনের মতন লোক যে খারাপ কাজ করছে, বা ধরো মানে অনেকেই রয়েছে যে ধরো তাজ হোটেলে যে আক্রমণ করেছিল তাকে যেমন ফাঁসি দেওয়া হয়েছিল, তা তুমি অর্জন করেছো, তা তোমাকে সেই পুরস্কার গ্রহণ করতে হবে। তাহলে অ্যারিস্টটল যেমন বলছেন যে পুরস্কার আমাদের নীতিমূলক, মানে অ্যাকচুয়ালি শাস্তি আমাদের নীতিমূলক পুরস্কার, নেগেটিভ রেওয়ার্ড। তাহলে মানুষের সুকর্ম যেমন পুরস্কৃত হয়, মানুষের দুষ্কর্ম পুরস্কৃত হওয়া উচিত। তাহলে এ তো ঠিকই আছে। বাইবেলেও দেখো, বাইবেলেও অপরাধীর যে পারিশ্রমিক রূপে যে পাপ কর্মকে মানে পুরস্কার তার মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা তো দেখি তার প্রতিশোধাত্মক মতবাদের তাহলে অ্যাকচুয়ালি সার কথা কি, যে সুকর্মের জন্য তুমি ভালো থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু দুষ্কর্ম করলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু নৈতিক ও সামাজিক নিয়মের মর্যাদা রক্ষার জন্য কিন্তু কি করতে হবে, অপরাধের শাস্তি প্রয়োজন। আবার এই যে ধরো সমাজের জনকল্যাণ, তোমরা নিচের লাইনে একটু একটু দেখো যে চিত্রাঙ্কন করতে গিয়ে হবস কেমন করে বলছেন ঘৃণ্য বর্বর, মানে অ্যাকচুয়ালি হবস বলছেন ঘৃণ্য বর্বর ও ক্ষণস্থায়ী কি, অ্যাকচুয়ালি আমাদের এই যে কল্যাণমূলক কর্মগুলি সুসংবদ্ধ সমাজে আমাদের যে থাকতে হয় তার শাস্তি অত্যাবশ্যক। কেন? কারণ এগুলি অ্যাকচুয়ালি ঘৃণ্য বর্বর, এবং এই যে পাপ কর্ম এগুলি সব কি ক্ষণস্থায়ী একটা বিষয়। তাহলে তিনি বলছেন সমাজের জনকল্যাণমূলক নিয়মগুলি লঙ্ঘন করলে মানুষকে আবার সেই বর্বর সমাজে ফিরে যেতে হয়, যে সমাজের চিত্রাঙ্কন করতে গিয়ে বলছেন যে ঘৃণ্য বর্বর ক্ষণস্থায়ী কি, এই সবকিছু একটা ক্ষণস্থায়ী বিষয়, কিন্তু তাতে কিন্তু আমরা এই ন্যায় ব্যবস্থাকে অলঙ্ঘন করতে পারি না। এগুলিকে আমরা যে দেখি তার মধ্যে মনে হয় সংশোধনাত্মক মতবাদকে কিছুটা গ্রহণ করা যেতে পারে, আবার যে প্রতিশোধাত্মক মতবাদের যে মনে করো লঘু মতবাদ, সেটাকেও কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তো এই ছিল তোমাদের আজকের একটা ক্লাস। তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা যদি প্রয়োজন হয় তোমরা নিচে যা দেখো নিচ দিয়ে যাচ্ছে, এখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যে কোনো সমস্যায় আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। এখানে ভিডিও শেষ করছি।